30 মার্চ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী রোড শোয়ে মিঠুন চক্রবর্তী। 30 মার্চ টেঙ্গুয়া মোড় থেকে নন্দীগ্রাম বাজার পর্যন্ত রোড শোয়ে থাকবেন মিঠুন চক্রবর্তী, জানালেন শুভেন্দু অধিকারী। একই দিনে নন্দীগ্রামের রেয়াপাড়ায় অমিত শাহ রোড শো। রেয়াপাড়ায় রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগামী 30 তারিখে প্রচারের শেষ দিনে দুটো কর্মসূচি আমরা নিয়েছি। সকাল 11টায় ভেটুরিয়া থেকে রেয়াপাড়া শিব মন্দির পর্যন্ত রোড শো হবে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকবে। নন্দীগ্রামের 2 নম্বর ব্লক ওখানে যোগ দেবে। আর নন্দীগ্রামের 1 নম্বর ব্লক টেঙ্গুয়ায় 2টোর সময় রোড র্যালি শুরু হবে। সেই রোড র্যালিতে মিঠুন চক্রবর্তী থাকবে। সেই র্যালি নন্দীগ্রাম বাজারে গিয়ে শেষ হবে এবং প্রচারে ঝড় উঠবে। আমরা জিতবো, আমরা জিতবো, হারবে। ভাঙড়ে আব্বাস অনুগামীকে মারধর, বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আব্বাসের সভায় যাওয়ায় শাসক দলের হামলা, দাবি আইএসএফ কর্মীর। পারিবারিক বিবাদে যে রাজনীতির যোগ উড়িয়ে পাল্টা দাবি ঘাসফুল শিবিরের। ঘটনায় 2 তৃণমূল কর্মী সহ এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। রাজনীতির রোষে পুড়ল বাড়ি। ভাঙড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা সদস্য আব্বাস সিদ্দিকের সভার পরেই এক আইএসএফ কর্মীকে মারধর করে বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার ভাঙড়ের বিজয়গঞ্জে সংযুক্ত মোর্চার সমর্থনে সভা করেন বিমান বসু আব্বাস সিদ্দিকী। অভিযোগ, রাতে আইএসএফ কর্মী অজিত মোল্লার বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মারধরের পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। আইএসএফ কর্মীর পরিবারের দাবি, আব্বাসের সভায় যাওয়ার কারণেই হামলা। আইজানে মিটিংয়ে গিয়েছি, আইএসএফ মিটিংয়ে দেখলাম ঘর থেকে ব্যাপক জোরে ধোঁয়া বেরোচ্ছে। এই বেগে ধরিয়ে দিয়েছে, এসে সব পুড়ে গিয়েছে। আমার বাবাকে ওখানে অ্যাটাক করলো টিএমসির সব নেতারা, ধরে আমার বাবাকে রড নিয়ে মাথায় মারলো, বুকে মারলো। আমরা আইএসএফ করি ওই জন্য। কালকে ভাঙড়ে প্রায় 1.5-2 লক্ষর কাছাকাছি লোক হয়েছে, সবাই ভাঙড়বাসী। অতপুরা বুঝতে পেরে গেছে আমরা হেরে যাব, তাই অত্যাচার জুলুম করে নিজেদের রাগ মিটিয়ে নিচ্ছে। এই ঘটনায় 2 তৃণমূল কর্মী সহ ভাঙড় থানার এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও রাজনীতির যোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল এত জঘন্য পার্টি নয় যে পার্টি আইএসএফ এর বাড়িতে, সমর্থকদের বাড়িতে আগুন লাগাবে। এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। এই ঘটনায় ওদের বাবা এবং ছেলে, এদের পারিবারিক দ্বন্দ্বের জন্য ছোট ছেলে সে ওই ঘরে আগুন লাগিয়েছে। প্রশাসনকে বলেছি যে সঠিক তদন্ত এর উদ্ঘাটন করতে, এবং এই ঘটনায় আমাদের 2জন ছেলেকে প্রশাসন অ্যারেস্ট করেছে। ভাঙড় বিধানসভায় সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন আইএসএফ এর প্রতিষ্ঠাতা সদস্য আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী। তৃণমূলের প্রার্থী হয়েছেন চিকিৎসক রেজাউল করিম, বিজেপি প্রার্থী সৌমি হাতি। 10ই এপ্রিল এই কেন্দ্রে ভোট গ্রহণ। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। হাইকোর্টে স্বস্তি পেলেন অনুব্রত মণ্ডল। দিলীপ ঘোষের পদবি নিয়ে তার মন্তব্য কুরুচিকর কিনা তা বিচার করা কাজ নয় হাইকোর্টের, জানিয়ে দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। বিজেপির প্রেসিডেন্ট আমি শুনেছি নাকি ও ঘোষ হলে তো 80 বছর নাহলে সামলক হয় না। 1 মাস আগে নলহাটিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পদবি নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেছিলেন অনুব্রত মণ্ডল। সেই সংক্রান্ত মামলাতেই হাইকোর্টে স্বস্তি পেলেন তিনি। দিলীপ ঘোষকে নিয়ে অনুব্রত মণ্ডলের মন্তব্যে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ অসম্মানিত হয়েছেন, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন সম্রাট ঘোষ নামে এক ব্যক্তি। কিন্তু সেই মামলাটি খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের তরফে জানানো হয়েছে, দিলীপ ঘোষকে নিয়ে অনুব্রত মণ্ডলের মন্তব্য কুরুচিপূর্ণ কিনা সেটা বিচার করার উপযুক্ত জায়গা হাইকোর্ট নয়। এই নিয়ে মামলাকারী পুলিশ অথবা নিম্ন আদালতের দ্বারস্থ হতে পারেন বলে পরামর্শ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। সৌভিক মজুমদার ও গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ঝাড়গ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বিজেপি বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে শাসক দল। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে দলীয় কর্মীকে মারধরের অভিযোগ করেছে বিজেপি। দুপক্ষের 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূলের অভিযোগ, তাদের কর্মীকে পিটিয়ে খুন করেছে বিজেপি, অথচ পুলিশের প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে মৃতের গায়ে আঘাতের চিহ্ন নেই। তবে মৃত্যুর প্রকৃত কারণ কি? রাজনৈতিক সংঘর্ষে খুন নাকি অন্য কোনো কারণ?
ভোটের সপ্তাহখানেক আগে ঝাড়গ্রামে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় চড়ছে রাজনীতির পারদ। রবিবার রাতে অস্বাভাবিক মৃত্যু হয় দুর্গা সোরেন নামে ওই তৃণমূল কর্মীর। স্থানীয় সূত্রে খবর, গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নেতুরা বাজার এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের মারে গুরুতর আহত হন দুর্গা সোরেন। ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে আহতকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কেন্দ্রীয় বাহিনী ঘুরে বেড়াচ্ছেন, কেন্দ্রীয় বাহিনী নাকি সব জানে, রাজ্য পুলিশকে সেভাবে কোথাও ইউজ করা হচ্ছে না। কিন্তু আজকে কেন্দ্রীয় বাহিনী থাকাকালীনই তো আমরা আমাদের দুর্গাবাবুকে হারালাম, আমাদের এই কর্মীকে হারালাম। তো এর জবাবটা কে দেবে? এটা হার্ট অ্যাটাকের করে ওনার মৃত্যু হয়েছে। সমস্ত মৃত্যুই দুঃখজনক, যেই ব্যক্তি হোক না কেন, কিন্তু সঠিক তদন্ত হোক, তারপরে দোষারোপ করা হোক। পুলিশ সূত্রে খবর, ঝাড়গ্রাম থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃত তৃণমূল কর্মীর পরিবার। সেখানে কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ নেই। উল্টে ব্যক্তিগত আক্রোশের অভিযোগ তুলে 7-8 জনের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশও। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনায় 2 তৃণমূল ও 2 বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 27শে মার্চ প্রথম দফা নির্বাচনের দিনই ঝাড়গ্রামের 4টি কেন্দ্রে ভোট গ্রহণ। অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম। আজ সকালে আসানসোল পুরসভার 77 নম্বর ওয়ার্ডের নরসিংহ বাঁধ এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন আসানসোল দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ। প্রচারের মধ্যেই হঠাৎ তৃণমূল প্রার্থীর দৌড়, পরে আসানসোলে দৌড়েই হাজির বিক্ষোভকারীদের সামনে। কয়লা কাণ্ডের নয়া মোড়, এবার লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী অমিত আগরওয়ালের বিরুদ্ধে কয়লা পাচারের টাকায় মাওবাদীদের অর্থ সাহায্যের অভিযোগ উঠল। ভোটের মুখে ওঠা এই অভিযোগই খতিয়ে দেখছে সিবিআই। গত মঙ্গলবারই ওই ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। শুরু হয়ে গেছে বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন। ভোটের আগে রাজনৈতিক হেভিওয়েটদের সভাতেও অন্যতম বিষয় হিসেবে উঠে আসছে কয়লা প্রসঙ্গ। कोयला चोरी हो रही, गौ माता की तस्करी हो रही, घुसपैठ हो रही है। क्या आप मानते हैं कि तृणमूल कांग्रेस की सरकार घुसपैठ रोक पाएगी? मानते हैं क्या? जोर से बोले, मानते हैं क्या? तो मित्रों, जो सरकार घुसपैठ न रोक पाए वो सरकार का कोई काम नहीं। পাল্টা একের পর এক কয়লা খনির বিক্রির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন তৃণমূল নেত্রীও। রেল বিক্রি করে দিচ্ছে, সেল বিক্রি করে দিচ্ছে, কোল বিক্রি করে দিচ্ছে। আপনাদের কোল মাইন্স গুলো বন্ধ হয়ে গেলে, ইসিএল বন্ধ হয়ে গেলে, বিসিসিএল বন্ধ হয়ে গেলে, কোল ইন্ডিয়া বন্ধ হয়ে গেলে, প্রাইভেটাইজেশন হয়ে গেলে সমস্ত কর্মীরা আমার কোথায় যাবে? ভোটের এই গরম হাওয়ার মধ্যেই এবার লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী অমিত আগরওয়ালের বিরুদ্ধে মাওবাদীদের অর্থ সাহায্যের অভিযোগ উঠছে। গত মঙ্গলবারই লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী অমিত আগরওয়াল ওরফে সোনুর দুর্গাপুরের বিধাননগর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। পাশাপাশি কাঁকসার বামুনাড়ায় ওই ব্যবসায়ীর ইস্পাত কারখানা ও কুলচির বরাকরের বাড়িতে অভিযান চলে। সিবিআই সূত্রে খবর, ভোটের আগে এ রাজ্যে মাওবাদীদের হাতে কয়লা পাচারের টাকা পৌঁছেছে কিনা তা জানতে মরিয়া কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা। এর আগে 2018 সালের অক্টোবরে লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী অমিত আগরওয়ালের দুর্গাপুরের কাকসার বাড়িতে তল্লাশি চালায় এনআইএ। সূত্রের দাবি, তল্লাশির আগে এনআইএ এর কাছে খবর ছিল অমিতের হাত ধরে কয়লা পাচারের টাকা পৌঁছে যেত ঝাড়খণ্ডের মাওবাদীদের হাতে। এনআইএ সেই তল্লাশি সূত্র ধরেই নড়ে চড়ে বসেছেন সিবিআই এর আধিকারিকরা। কয়লা পাচারের কোনো টাকা এ রাজ্যের মাওবাদীদের কাছে পৌঁছেছে কিনা তা খতিয়ে দেখতেই জোরদার তদন্তে নেমেছে তারা। সব মিলিয়ে ভোটের মুখে কয়লা পাচার কাণ্ডের তদন্ত ঘিরে ক্রমশই বাড়ছে উত্তাপ। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।
গত 1 ফেব্রুয়ারি বাজেট বক্তৃতায় আরো দুটি ব্যাংক বেসরকারীকরণের প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ব্যাংক কর্মী সংগঠনগুলির ফোরাম সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানালেও অনড় কেন্দ্র। এই অবস্থায় কলকাতায় এক বৈঠকের পর ফোরামের হুঁশিয়ারি, সরকার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা করলেই লাগাতার ধর্মঘটে নামবে তারা। ব্যাংক বেসরকারীকরণের সিদ্ধান্ত সরকার আনুষ্ঠানিক ঘোষণা করলেই লাগাতার ধর্মঘটে নামবে ব্যাংক কর্মী সংগঠন।